সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ফিরছে রিফাইন্ড আওয়ামী লীগ, বড় খেলোয়াড় খলিলুর রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সয়াবিন তেল নেই, দাম আকাশ ছোঁয়া, আর ক্ষমতায় বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব পুলিশ হত্যার বিচারে ফেসেছে জুলাই আন্দোলনকারীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ব্যাপক লুটপাট, শেষ বছরে $9 বিলিয়ন ঋণ করেছে ইউনূস সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা, চরম শত্রুই আজ পরম মিত্র, কে ফেরাচ্ছেন নেত্রীকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ভাঙা রাইফেল, থমকে যাওয়া গার্ড অফ অনার, স্বাধীনতার 55 বছর, ভাঙা ভাস্কর্য 583 দিন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নেত্রকোনায় হামে আক্রান্ত 10 জন, উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি 44। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব চরম, বিস্তৃত ও ধ্বংসাত্মক হামলার হুঁশিয়ারি দিল ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কুয়েত বিমানবন্দরে ফের ইরানের ড্রোন হামলা, ভয়াবহ আগুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের বিতর্কিত মৃত্যুদণ্ড আইন নিয়ে 8 মুসলিম দেশের নিন্দা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দলটা আওয়ামী লীগ জাতীয় রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে দলটা বছরের পর বছর জড়িয়েছিল। বিশ্লেষকদের মতে এই দলটিকে বাদ দিয়ে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় আসীন হওয়ার পিছনে আওয়ামী লীগের একটি বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। নির্বাচনী প্রচারের সময় বিএনপি নেতাদের সঙ্গে প্রচার মঞ্চে আওয়ামী লীগের প্রথম সারির বেশ কয়েকজন নেতাকে দেখা গিয়েছিল। তারেকের দলের তরফ থেকে আওয়ামী লীগারদের কাছে ভোট চাওয়া হয়েছিল। তারা যে এই বিপুল পরিমাণে ভোট পেয়েছে তার একটা বড় কারণ আওয়ামী লীগের ভোটের একটি বিরাট অংশ বিএনপির ভোট বাক্সে পড়েছে। বিএনপি সরকার গঠন করেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন, জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এখন সেই প্রশ্নটা নিয়ে চর্চা শুরু হয়েছে, আওয়ামী লীগ কবে ফিরবে? যদি ফেরে, কিভাবে তাদের প্রত্যাবর্তন ঘটবে? হাসিনাই বা দেশে ফিরবেন কবে? তারেক রহমান কি তাকে এবং তার দলকে ফিরিয়ে নিয়ে আসার কোনো ব্যবস্থা করবে? আওয়ামী লীগ ফিরবে না এ তো হতে পারে না, তারা ফিরবে, তবে ভিন্ন রূপে। এই ব্যাপারে বড় ভূমিকা নিতে চলেছেন খলিলুর রহমান, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। কোনো মহল থেকে বলা হচ্ছে খলিলুর রহমান পূর্বতন তদারকি সরকারেও ছিলেন, তারেক রহমান সরকারেও তাকে রাখা হয়েছে। বিএনপি সরকারের তিনি পররাষ্ট্রমন্ত্রী। কোনো প্রান্ত থেকে বলা হচ্ছে খলিলুর রহমান আসলে ডিপ স্টেটের প্রতিনিধিত্ব করছে। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বিষয়ে ডিপ স্টেট এবং খলিলুরের মধ্যে একটি গোপন রফা হয়েছে বলে অনেকে মনে করছে। তাই হাসিনার দলের প্রত্যাবর্তন হবে শুদ্ধিকরণের মধ্যে দিয়ে। বলা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা ভারতের। এই পরিকল্পনার মূল উদ্দেশ্যে শেখ হাসিনার সরাসরি নিয়ন্ত্রণ ছাড়া আওয়ামী লীগের একটি অংশকে পুনর্বাসন দেওয়া। এর ফলে তারা জাতীয় রাজনীতিতে টিকে থাকতে পারবে, ভবিষ্যতে নির্বাচনে তারা অংশ নিতে পারবে। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। লীগ সুপ্রিমো চাইছে তার দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক। জাতীয় সংসদ নির্বাচনে দলটি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। স্থানীয় সরকার নির্বাচনেও অংশ নিতে না পারলে দলটি অস্তিত্ব সংকটে পড়বে। গত কয়েক মাসে রাজনৈতিক মেরুকরণ চরম আকার নিয়েছে। নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশের রাজনীতি 2 ভাগে বিভক্ত, 1 আওয়ামী লীগ ও 2 আওয়ামী বিরোধী। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, 24-এর গণ আন্দোলনের জেরে তাদের সরে যেতে হয়েছে। ক্ষমতায় আসীন হন মোহাম্মদ ইউনূস। মানুষ তার সরকারের থেকে অনেক কিছু প্রত্যাশা করেছিল। ইউনূস সরকার তাদের কোনো আশা পূর্ণ করতে পারেনি। এই প্রসঙ্গে তারা আওয়ামী লীগের উপর ওই সরকারের জারি করা নিষেধাজ্ঞা নিয়েও মত প্রকাশ করেছেন। তাদের মতে এই নিষেধাজ্ঞার কোনো মূল্য নেই, আর বিএনপি যদি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে তাহলেও আওয়ামী লীগের কিছু যাবে আসবে না, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় না থেকেও মানুষের মনের গভীরে জায়গা করে নিয়েছে। হাসিনা সরকারের সবকিছু যে ঠিকঠাক ছিল তা নয়, তবুও এত কিছুর পরেও হাসিনার শাসনমলে বাংলাদেশ সার্বিকভাবে উন্নত হয়েছে।
কোনো বিশ্লেষকদের মতে ডিপ স্টেটের সঙ্গে এই খলিলুরের রীতিমতো যোগাযোগ রয়েছে। হাসিনাকে জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে ডিপ স্টেটের থেকে সবুজ সংকেত পাওয়ার পরে যাবতীয় প্রক্রিয়া শুরু হবে। অপরদিকে হাসিনা চাইছেন দলে যেসব মির্জাফর রয়েছে তাদের ছাঁটাই করে দিতে। একদিকে খলিলুর, অপরদিকে হাসিনার দলে শুদ্ধিকরণ প্রক্রিয়া। স্থানীয় সরকার নির্বাচনের আগেই পদ্মাপাড়ে রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে। বাজারে গেলে এখন এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। দোকানে তেলের বোতল আছে, কিন্তু চাহিদা মতো দেওয়া হচ্ছে না, যেন রেশনের দোকান। ডিলার থেকে পরিবেশক, পরিবেশক থেকে খুচরা, সব জায়গায় একই গল্প। তেল নেই, যা আছে তার দাম বেশি। 5 লিটারের বোতলে এমআরপি 955 টাকা লেখা থাকলেও বিক্রি হচ্ছে 975-980 টাকায়। 2 লিটারের বোতলে 390 লেখা, বিক্রি হচ্ছে 400 টাকায়। মানে বোতলের গায়ে যা লেখা আছে সেটাও এখন আর মানা হচ্ছে না। এই সংকট হঠাৎ করে আসেনি। প্রায় 1.5 মাস ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে যাচ্ছে। কোম্পানিগুলো বাজারে কম তেল ছাড়ছে এবং সরকারের কাছে দাম বাড়ানোর দাবি জানিয়ে চিঠি দিয়েছে। এর মাঝে খোলা সয়াবিন আর পাম তেলের দামও কেজিতে 5 টাকা করে বেড়ে গেছে। এখন প্রশ্ন হল, এই দেশ চালাচ্ছে কারা এবং এই পরিস্থিতির দায় কার? 12 ফেব্রুয়ারি 2026 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি। জনগণের বড় একটা অংশ সেই ভোটকে প্রত্যাখ্যান করেছে। সেই কথিত ভোটের মাধ্যমে ক্ষমতায় বসেছে বিএনপি। আর ক্ষমতায় বসার 1.5 মাসের মাথায় সাধারণ মানুষ রান্নাঘরে গিয়ে তেলের বোতল খুঁজে পাচ্ছে না। বিএনপির ইতিহাস যারা একটু মনে রাখেন তারা জানেন, এই দলের শাসনামলে জ্বালানি, সার, বিদ্যুৎ আর নিত্যপণ্যের সংকট একটা পরিচিত চেহারা নিয়ে আসে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ব্যাংকে গেলে টাকা মেলে না, পাম্পে গেলে জ্বালানি পাওয়া ভার, আর এখন রান্নাঘরের তেলটুকুও রেশন হয়ে গেছে। এটাকে কেউ কেউ রসিকতা করে জুলাই দাঙ্গার নতুন স্বাধীনতা বলছেন। কিন্তু এই রসিকতার পেছনে যে কষ্ট আছে সেটা বোঝার সময় এই সরকারের নেই বলেই মনে হচ্ছে। সবচেয়ে বড় সমস্যাটা হলো, জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু মানুষের আয় বাড়ছে না। যে মানুষটা মাসে 20,000 টাকা বেতন পায়, তার বেতন গত বছরও 20,000 ছিল, কিন্তু সংসার চালাতে এখন আরও বেশি টাকা লাগছে। তেলের দাম বেড়েছে, চালের দাম বেড়েছে, গ্যাসের বিল বেড়েছে। মধ্যবিত্ত মানুষ এখন প্রতি মাসে একটু একটু করে গরিব হচ্ছে, আর সরকার তার নাম সর্বস্ব মন্ত্রিসভা নিয়ে বিবৃতি আর চিঠি চালাচালিতে ব্যস্ত। ভোজ্য তেল কোম্পানিগুলোর সংগঠন ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনের দাম বাড়ানোর দাবিতে চিঠি দিয়েছে। মানে সামনে তেলের দাম আরও বাড়তে পারে। সরকার যদি কোম্পানিগুলোর দাবিতে সায় দেয়, তাহলে যে মানুষটা এখন 980 টাকায় 5 লিটার তেল কিনছেন, তাকে শীঘ্রই আরও বেশি গুনতে হবে। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। তেল কোম্পানির কর্মকর্তারা সাংবাদিকদের কাছে মন্তব্য করতে রাজি না। সরকারও নীরব, আর মানুষ দোকানে দোকানে ঘুরে রেশনের মতো করে তেল কিনছে। এটাই এখন বাংলাদেশের বাস্তবতা। পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকি বাংলাদেশের জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে আলোচনার দাবি ওঠে। জুলাই সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয়েছে 44 জন পুলিশকর্মী। তাদের মধ্যে বেশ কয়েকজন পদস্থ কর্তাও রয়েছেন। এই সংখ্যাটা সরকারের খাতা কলমে, কিন্তু প্রকৃতপক্ষে সংখ্যাটা 3 শতাধিক বলে অনেক বিশ্লেষক দাবি করছেন। কোনো সংস্থা নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করতে পারছে না, তাদের প্রকৃত তালিকা দিতে পারছে না। বলা ভালো, তাদের সেই তালিকা প্রকাশ করতে দেয়া হচ্ছে না। তারেক রহমান সরকার একবার বলে এই হত্যাকাণ্ডের বিচার করবে, আবার বলে জুলাই সন্ত্রাসীদের দায়মুক্তি দেয়া হয়েছে। এর মধ্যে নতুন আইজিপি আলী হোসেন ফকির জানিয়েছেন, এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সন্ধ্যায় বাংলা একাডেমির কবি শামসুর রহমান হলে আয়োজিত একটি অনুষ্ঠানে আইজিপি বলেন, যে যেখানে আছেন পুলিশকে সহযোগিতা করুন। পুলিশ যেন নৈতিকতার সঙ্গে কাজ করতে পারে সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। অন্যথায় মাত্র 2,15,000 পুলিশ সদস্য দিয়ে 18 কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে সবাইকে সহযোগিতা করতে হবে, তবে তারা কোনো অন্যায় করলে সেইটা দেখার দায়িত্ব সরকারের। সেগুলা ইনশাআল্লাহ নিশ্চিত হবে, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। আইজিপি বলেন, দীর্ঘ 17 বছর পর বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার পেয়েছি। তাদের সরকার 1 নম্বর এজেন্ডা হচ্ছে আইন শৃঙ্খলা। কারণ আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে, বিদেশি বিনিয়োগ আসবে না, অর্থনৈতিক উন্নয়ন হবে না। আমাদের ব্যাংক শূন্য, শেয়ার মার্কেট শূন্য, সর্বক্ষেত্রে আমাদের অর্থনৈতিক বিপর্যয়। এই বিপর্যয় থেকে যদি অর্থনৈতিক উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন করতে হয়, তাহলে আইন শৃঙ্খলাই সঠিকভাবে পালন করতে হবে।
না হলে কোনো উন্নয়ন হবে না। আইজিপি আরও জানিয়েছেন, কোনো অবস্থাতেই আর মব কালচার সমর্থন করা যাবে না। সাংবাদিক, শিক্ষার্থী, শিক্ষক সহ সব মানুষকে নৈতিকতার সঙ্গে দায়িত্বশীল আচরণ করতে হবে। সেটা করলেই আমরা সকলে শান্তিতে থাকতে পারব। দেশকে আপনার সাহায্য করুন। অনেক সময় কোনো ঘটনা ঘটলে সবাই চায় শাস্তি সঙ্গে সঙ্গে কার্যকর করা হোক, বিচার প্রক্রিয়া সম্পন্ন হোক। কিন্তু বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া, এটা আমরা সকলেই জানি। তবুও অনেক সময় পুলিশকে চাপ দেয়া হয় জরুরি ভিত্তিতে কাজ করার জন্য। তবে সবকিছুর একটা নির্ধারিত সময় লাগে। এই প্রসঙ্গে আইজিপি একটি ঘটনার উল্লেখ করেন। তিনি বলেন, শেরাটন হোটেলে একটি বাস পোড়ানো হয়েছিল। পুলিশ যাকে গ্রেফতার করে সে আদালতে স্বীকার করে নেয় তার অপরাধ, অথচ তার উকিল দাবি করছেন না, আসামি তখন রমনা থানার কাস্টাডিতে ছিল। এখন আপনিই বোঝেন, এই ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তার চাকরি চলে যায়। আসলে সে আরও একটি বাস পুড়িয়েছিল, সেটা কার্জন হলের পাশে, আর এই ঘটনা শেরাটনের মোড়ে ঘটেছিল। এই একই বিষয় তোলা হয় সংসদে। রংপুর ৪ আসনের সংসদ সদস্য আক্তার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে প্রশ্ন করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে। কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে, এবং সেখানে জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই বিষয়ে আমরা এই অধ্যাদেশ এখানে গ্রহণ করার জন্য সবাই সর্বসম্মত হয়েছি। সুতরাং আমার মনে হয় সংসদ সদস্য আক্তার হোসেন আশ্বস্ত হতে পারেন। দেশের অর্থনীতিতে বইছে অস্থিরতার হাওয়া। অন্তর্বর্তী সরকারের ব্যয় মেটাতে গিয়ে রেকর্ড পরিমাণ বৈদেশিক ঋণের বোঝা চেপেছে জনগণের ঘাড়ে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ড ইউনূসের নেতৃত্বাধীন সরকারের শেষ এক বছরে বিদেশ থেকে $9 বিলিয়ন বেশি ঋণ গ্রহণ করা হয়েছে। ফলে দেশের সামগ্রিক দায় দেনার চাপ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা পরিশোধের ক্ষেত্রে তৈরি করছে চরম অনিশ্চয়তা ও বাড়তি সংকট। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, 2025 সাল শেষে বাংলাদেশে মোট বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে $113.51 বিলিয়ন, যা দেশীয় মুদ্রায় প্রায় 14 লাখ কোটি টাকা। এর মধ্যে সরকারি খাতের ঋণ $93.5 বিলিয়ন এবং বেসরকারি খাতের ঋণ $20 বিলিয়ন ছাড়িয়েছে। গত এক বছরে নেওয়া $9 বিলিয়ন ঋণের একটি বড় অংশই ব্যয় হয়েছে সরকার পরিচালনার দৈনন্দিন কাজে, যা কোনো দীর্ঘমেয়াদী সম্পদ তৈরিতে ভূমিকা রাখেনি বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট মহলে অভিযোগ উঠেছে, বর্তমান সরকার দেশে দুর্নীতি ও লুটপাটের এক চরম মহোৎসবে মেতে উঠেছে। লুটপাটের কারণে সৃষ্ট আর্থিক ঘাটতি মেটাতে সাবেক অন্তর্বর্তী সরকার এখন বেপরোয়াভাবে ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। একদিকে উচ্চ পর্যায় থেকে রিজার্ভ ও ব্যাংকিং খাত স্বাভাবিক বলে প্রচারণা চালানো হচ্ছিল, অন্যদিকে পর্দার আড়ালে বিপুল অঙ্কের টাকা সরিয়ে নেওয়া হচ্ছিল। অর্থনীতিবিদ ড জাহিদ হোসেন বলেন, যে কাজের জন্য ঋণ নেওয়া হচ্ছে সেখান থেকে যদি বিদেশি কারেন্সিতে আয় নিশ্চিত করা না যায়, তবে এই ঋণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বিশাল বোঝা হয়ে দাঁড়াবে। কর ফাঁকি ও দুর্নীতি বন্ধে দৃশ্যমান উন্নতি ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। এর আগে 2024-25 অর্থবর্ষে দেশি বিদেশি উৎস থেকে ইউনূসের অন্তর্বর্তী সরকার রেকর্ড 3,28,249 কোটি টাকা ঋণ নিয়েছিল, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। বিগত সরকারের আমলের এই উল্লম্ফন সাধারণ জনগণের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, এই বিশাল ঋণের বোঝা ও আর্থিক লুটপাটের ক্ষত সামলানো পরবর্তী সরকারের জন্য এক চরম অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়াবে। অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনে দল অংশ নিতে পারেনি, তাই কর্মীদের মনোবল তলানিতে চলে গিয়েছে। তারা যাতে মানসিক দিক দিয়ে পুরোপুরি ভেঙে না পড়েন, তার জন্য কোনো না কোনো সময়ে নেত্রীকে কিছু না কিছু বলতে শোনা গিয়েছে। কিন্তু বছরের পর বছর বিদেশে থাকলে দেশের সঙ্গে যে সম্পর্ক যেমন ক্ষীণ হয়ে আসে, দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে মাঝারি এবং তৃণমূল স্তরের নেতাকর্মীদের সম্পর্কে প্রভাব পড়ে। এভাবে বেশি দিন চলা যাবে না, সেটা বুঝতে পেরেছেন নেত্রী। তাই এবার দেশে ফেরার জন্য পাকাপাকি মনস্থির করে ফেলেছেন। এখন প্রশ্ন হল, কিভাবে তিনি ফিরবেন, তাকে কে ফেরাবে? হাসিনা নিজেও জানিয়ে দেন, আওয়ামী লীগ পলায়ন বৃত্তির রাজনীতি করে না, আওয়ামী লীগ কোনোভাবেই পিছু হটে না। এটা যে নিছক কথার কথা নয়, তার প্রমাণ ইতিহাস। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে কম চেষ্টা হয়নি, কার্যক্ষেত্রে দেখা গিয়েছে ঠিক তার উল্টো। যে বা যারা দলটিকে মুছে ফেলার চেষ্টা করেছে, তারা রাজনীতি থেকে মুছে গিয়েছেন সেই সব কুচক্রীরা। রাজনীতি আর দাবার চাল যে হুবহু মিলে যেতে পারে, তার সাক্ষী রইল বিশ্ব। যে তথ্য শুনলে অনেকে বিস্মিত হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে পর্দার আড়াল থেকে কাজ করছে জামায়াত ইসলামী।
এই তথ্য শুধু বিস্ফোরক নয়, এই তথ্য বিশ্বাস করা খুব মুশকিল। এই প্রসঙ্গে আরেকটি কথা বলা দরকার। রাজনীতিতে চিরকালের শত্রু বলে যেমন কিছু হয় না, চিরকালের মিত্র বলেও হয় না। কখনো কখনো শত্রু শত্রু আমার মিত্র ফর্মুলাও কাজ করে। এখানে ঠিক সেটাই হয়েছে। বিএনপি ক্ষমতায় আসীন হয়েছে, জামায়াত প্রধান বিরোধী দল। জামায়াত শাসক দলের রাজনৈতিক শত্রু, আবার আওয়ামী লীগেরও রাজনৈতিক শত্রু। তারা এখন কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে। এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের উল্লেখ করতে হয়। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে তাকে প্রশ্ন করা হল। তিনি বলেন, দলটির ওপর যেমন নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা বহাল থাকবে। যদিও তারেক রহমান কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে নন। তবে খেলা এবার ঘুরে গিয়েছে। যে দলটি আওয়ামী লীগকে কোনোভাবেই সহ্য করতে পারে না, সেই জামায়াত এখন হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে পর্দার আড়ালে থেকে ঘুঁটি সাজাচ্ছে। সূত্রের খবর, তৃতীয় একটি দেশের মধ্যস্থতায় জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে ভারতের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে। এই প্রসঙ্গে দাবা খেলার একটি বিশেষ চালের কথা উল্লেখ করতে হয়। রাজাকে বাঁচাতে অনেক সময় ঘুঁটি অদল বদল করতে হয়। বাংলাদেশের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে এবং বড় কোনো শক্তির চাপ সামাল দিতে জামায়াত এই মাস্টার প্ল্যান নিয়েছে বলে গুঞ্জন উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে গভীর রাতে শেখ হাসিনা ভারত থেকে টুঙ্গিপাড়ায় পৌঁছে গিয়েছেন। এটা কি শুধুই গুঞ্জন, নাকি বাস্তবেই সেটা ঘটেছে? গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়েছে। নিশ্ছিদ্র পাহারায় কয়েকটি কালো কাঁচঘেরা গাড়িতে করে শেখ হাসিনাকে তার পৈতৃক ভিটায় নিয়ে আসা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে সাধারণ মানুষের মনে তৈরি হয় তীব্র কৌতূহল এবং বিভ্রান্তি। প্রশ্ন ঘোরাঘুরি করতে শুরু করে, হাসিনা কি সত্যিই দেশে ফিরেছেন, নাকি তার প্রত্যাবর্তন নিয়ে রঙিন গল্প তৈরি করা হচ্ছে? বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা আজ এক জটিল ও দুঃখজনক সংকটের মুখোমুখি। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই দাঙ্গার সেই অস্থির দিনে মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রসহ দেশের বিভিন্ন প্রান্তে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, স্মৃতিস্তম্ভ ও স্থাপনাগুলোতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। অথচ এই স্থাপনাগুলো শুধু ইট পাথরের নির্মাণ নয়, বরং এক জাতির আত্মত্যাগ ও মুক্তির গৌরবময় ইতিহাসের প্রতীক। প্রায় ১.৫ বছর পরও সেই ভাঙা হাত, গুড়িয়ে দেওয়া রাইফেল, আঘাতের চিহ্ন বহনকারী ভাস্কর্যগুলো পড়ে আছে অমেরামত অবস্থায়। প্রশ্ন জাগে, যারা এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে তাদের মধ্য থেকেই কেউ কেউ আজ ক্ষমতার আসনে বসে থেকে কেন মুক্তিযুদ্ধের এসব স্মারক পুনঃস্থাপনে উদাসীন? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য মতে জেলা ও উপজেলা পর্যায়ের ১১৩টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভাঙচুরের শিকার হয়েছে, যার সংস্কারে প্রয়োজন প্রায় ২০ কোটি টাকার বেশি। অথচ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তৎকালীন সচিবের ভাষ্য অনুযায়ী এই অর্থ বরাদ্দের উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন হচ্ছে না। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন তিনি সবকিছু জেনে বুঝে পরে বলবেন, কিন্তু এই পরে বলতে আর কতদিন অপেক্ষা করতে হবে সেটা আজও অনিশ্চিত। যশোরের বাঘারপাড়ায় স্বাধীনতা চত্বর ও স্মৃতিস্তম্ভ ভাঙচুরের পর সেখানে দোকান উঠেছিল স্থানীয় বিএনপি নেতাদের উদ্যোগে। পরে তা সরিয়ে নেওয়া হলেও এখনও সেখানে ইজি বাইক ও পণ্য সামগ্রী রাখার স্থান হিসেবে ব্যবহার হচ্ছে। শহীদ পরিবার, মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ সেখানে স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উদযাপন করতেন। সেই জায়গাটি আজ স্বাধীনতার ইতিহাস থেকে বিচ্ছিন্ন এক বাণিজ্যিক স্থানে পরিণত হয়েছে। মুক্তিযোদ্ধা সুলাইমান হোসেন বিশ্বাসের ভাষায়, এই ধ্বংস দেখে তিনি হতবাক ও কষ্ট পেয়েছেন, কিন্তু তার এই কষ্টের প্রতিকার কে করবে? একসময় আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স গড়ে তোলে, যেখানে মুক্তিযোদ্ধারা মিলিত হতেন, গল্প করতেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতেন। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে না। এটি আজ প্রমাণিত সত্য। স্বাধীনতার ঘোষণাপত্র, মুজিবনগর সরকার, সশস্ত্র মুক্তিযুদ্ধ, এই সব কিছুর ধারক ও বাহক আওয়ামী লীগ। যারা ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর চালিয়েছে তারাই আজ সরকার ও বিরোধী দল। কিন্তু ক্ষমতায় থাকা বিএনপি কেন মুক্তিযুদ্ধের এসব স্মারক সংস্কার করছে না? তারা কি মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল, নাকি রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলতে চায়? মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ভাঙার ঘটনা শুধু কিছু স্থাপনা ধ্বংসের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মুক্তিযুদ্ধের আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ ও দেশের স্বাধীনতা অর্জনের সেই চেতনার উপর সরাসরি আঘাত। স্বাধীনতার ঘোষণা নিয়ে কাটাকাটি, ইতিহাস বিকৃতির অপচেষ্টা, মুক্তিযুদ্ধের সত্যকে ঢাকা দেওয়ার যে প্রবণতা গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, এসব কিছুই পরিকল্পিত। যারা এই পরিকল্পনার অংশ তারা আজ অথবা কালকে অবশ্যই শাস্তির আওতায় আসবে অবধারিতভাবেই। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা যায় না। এদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে অর্জন করেছে এই স্বাধীনতা। ভাস্কর্যগুলো ইতিহাসের সাক্ষী। আজ যদি আমরা সেই সাক্ষ্যগুলোকে উপেক্ষা করি, যদি ভালা ভাস্কর্য মেরামত না করি, যদি ভাঙচুরকারীদের বিচার না করি, তাহলে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার সুযোগ থেকে বঞ্চিত হবে। স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে নিজেদের দাবি করা দলগুলোর উচিত ছিল প্রথম দিনেই এসব ভাস্কর্য সংস্কারের উদ্যোগ নেওয়া, কিন্তু তা হয়নি, এখনও হয়নি। নেত্রকোনায় উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। জেলায় হামে আক্রান্ত ১০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এছাড়া বৃহস্পতিবার ২ এপ্রিল সকাল পর্যন্ত ৪৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে ৭০% ৯ মাসের কম বয়সী শিশু। জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য জানিয়েছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর এবং চলতি বছরের শুরুতে টিকার সংকট এবং নিয়মিত টিকা গ্রহণ না করায় শিশুদের মধ্যে এই সংক্রমণ বেড়েছে। বর্তমানে আক্রান্তদের চিকিৎসার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হলেও জনবল সংকট, পর্যাপ্ত ওষুধ ও বেডের অভাবে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। এদিকে আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে একজন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে চিকিৎসাধীন অবস্থায় ২ জন রোগী নিজ দায়িত্বে হাসপাতাল ত্যাগ করেছে এবং আরও ২ জন কোনো অনুমতি ছাড়াই হাসপাতাল ছেড়ে চলে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাঝারুল আমিন জানান, রোগীর চাপ বাড়ছে, কিন্তু সেই তুলনায় আমাদের প্রস্তুতি ও জনবল সীমিত। তবুও সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সময়মতো টিকা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এই সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হবে। সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী রোববার থেকে জেলায় হামের টিকাদান কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ গোলাম মাওলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচির পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগের কথাও জানান তিনি। সিভিল সার্জন বলেন, হাম আসলে খুবই সাধারণ একটি রোগ, যেটা কখনো কখনো কারো ক্ষেত্রে একটু সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সারা দেশে এমনকি সারা পৃথিবীতে ইদানিং হামের প্রকোপ বেড়ে গিয়েছে। হামের সঙ্গে রুবেলা বা এরকম কিছু ভাইরাস আছে যেগুলোর একই রকম উপসর্গ নিয়ে তারা ভর্তি হয়। কেউ যদি এরকম উপসর্গ নিয়ে আসে তাহলে তার স্যাম্পলটা আমরা ঢাকায় পরীক্ষার জন্য পাঠাই। রিপোর্ট আসার পরে আমরা নিশ্চিত হই এটা হাম নাকি অন্য কিছু। তিনি আরও বলেন, এবারের হাম সংক্রমণের ক্ষেত্রে বেশি সমস্যার কারণ হল নিউমোনিয়া, বিশেষ করে যে বাচ্চাদের পুষ্টির অভাব রয়েছে অথবা অন্য কোনো সমস্যা, যারা একটু আর্লি জন্ম নেয় তাদের ক্ষেত্রে এ ধরনের সমস্যাটা বেশি হয়। ইরানি সামরিক বাহিনীর একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তুচ্ছ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। সেই সঙ্গে আসন্ন চরম, বিস্তৃত ও ধ্বংসাত্মক হামলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, তেহরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে অসম্পূর্ণ তথ্য রয়েছে। ইরানের অস্ত্রের ভাণ্ডার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের শুরু করা আগ্রাসনের জন্য চড়া মূল্য দিতে হবে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরান এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে কুয়েতি কর্তৃপক্ষ। হামলার পর বিমানবন্দরের জ্বালানি ডিপোতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। একই দিনে বাহরাইনেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণাগারে ইরানের ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে দেশটির বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। হামলার ফলে জ্বালানি ট্যাঙ্কগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়। এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি ড্রোন হামলার পর একটি কোম্পানির স্থাপনায় আগুন নেভাতে কাজ করছে তারা। দেশটির জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশনের মুখপাত্র আবদুল্লাহ আল রাজহি বলেন, বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, যার ফলে ঘটনাস্থলে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। ইসরায়েলের সাম্প্রতিক পাস করা বিতর্কিত মৃত্যুদণ্ড আইনকে ঘিরে আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। পাকিস্তান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ ৮টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথভাবে এই আইনের নিন্দা জানিয়েছেন। চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি পার্লামেন্ট একটি একতরফা বিল পাস করে, যেখানে সন্ত্রাসমূলক ইসরায়েলিদের হত্যার দায় দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। তবে একই ধরনের অপরাধে দোষী ইহুদি ইসরায়েলিদের ক্ষেত্রে এই শাস্তি প্রযোজ্য হবে না। ৮টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে বলেন, এই আইন বৈষম্যমূলক এবং এটি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনিদের মৌলিক অধিকার ও অস্তিত্বকে অস্বীকার করে। তারা সতর্ক করে বলেন, ইসরায়েলের এমন নীতিমালা একটি বর্ণবৈষম্যমূলক ব্যবস্থাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে। এছাড়া ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের অবস্থার প্রতিও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর বারাত দিয়ে বলা হয়, সেখানে নির্যাতন, খাদ্য সংকট এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার মতো অভিযোগ রয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের বিভিন্ন দেশও এই আইন নিয়ে উদ্বেগ ও সমালোচনা প্রকাশ করেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে এই আইন ইসরায়েলের বর্ণবৈষম্যমূলক ব্যবস্থার অংশ, যা ফিলিস্তিনিদের বিরুদ্ধে বৈষম্যকে আরও বাড়িয়ে তুলবে।